আজকের লেকচারে আমরা শুরু করব সফটওয়্যার প্রসেস গল্পটা কি। এর অলরেডি আগের লেকচারে আমরা সফটওয়্যারের কোয়ালিটি অ্যাট্রিবিউটস কিন্তু দেখে এসেছি। যারা এখনো ওই কনসেপ্টটাকে জানো না, গ্রিপ আপ করোনি বা বেসিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি কনসেপ্ট, এগুলো কিন্তু অলরেডি আমাদের প্লেলিস্টে চলে এসছে। যারা এখনো কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করোনি, আমি এই ভিডিওর আই বাটনে এই লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো, প্লাস প্লেলিস্টের লিঙ্কও প্রোভাইড করে দেবো। তোমরা ওখান থেকে কনসেপ্টগুলোকে ভালো করে গ্রিপ আপ করতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখন আমরা শুরু করব সফটওয়্যার প্রসেস কথাটার মানে কি। এইটাকে বাংলা ভাষায় একটা যদি সিম্পল বলতে চাই যে কি ফ্লোতে একটা সফটওয়্যারকে ডেভেলপ করা হয়, মানে একটা যখন ভালো কোয়ালিটি যখন সফটওয়্যার যখন তৈরি করার কথা, এর আগের লেকচারেই বললাম যে এই জিনিসগুলো যদি থাকে তাহলে একটা কোয়ালিটি প্রোডাক্ট পাবো। তো নিশ্চয়ই তার একটা সেট অফ রুলস বলতে পারো, একটা সেট অফ প্রসিডিওর আছে বা সেট অফ স্টেপস আছে, যেগুলোকে ফলো করে চলে গেলেই একটা কোয়ালিটি সফটওয়্যার তৈরি হবে। তো তারই একটা আউটার ভিউ আমরা কিন্তু এই লেকচারে শিখবো, মানে আইডিয়াটা জানবো যে কিরকম ধরনের ফেজের মধ্যে থেকে একটা সফটওয়্যার যখন তৈরি হয়, কিরকম ফেজকে অতিক্রম করে গিয়ে কিন্তু একটা কোয়ালিটি সফটওয়্যার কিন্তু তৈরি হতে পারে। তো ফার্স্ট ডেফিনেশন ওয়াইজ কি বলছে, হোয়াট ইজ আ সফটওয়্যার প্রসেস? আ সফটওয়্যার প্রসেস is also known as software methodology, is a set of related activities that lead to a production of a software। তাহলে এই ফার্স্ট লাইনটার মানে এটা কি? একদম সিম্পল। এটা যেটা এটা সফটওয়্যার প্রসেসটাকে আমরা আরেকটা টার্মসে ইউজ করি, যাকে বলা হয় সফটওয়্যার মেথডোলজি। এটা কি অ্যাকচুয়ালি? এটা অ্যাক্টিভিটিস, সেট অফ রিলেটেড অ্যাক্টিভিটিস। মানে সফটওয়্যার যখন তৈরি করব তারাই কিছু তো অ্যাক্টিভিটি পারফর্ম করতে হবে, কিছু কাজ করতে হবে। এটাগুলো হচ্ছে রিলেটেড কাজ, মানে সেট অফ রিলেটেড ওয়ার্ক বলতে পারো বা অ্যাক্টিভিটিস, যেটা যদি আমরা ফলো করি, যেটার মেথডসগুলোকে যদি ফলো করে চলি, তাহলে আমরা একটা কোয়ালিটি সফটওয়্যার কিন্তু পেতে পারবো। মানে সফটওয়্যার তৈরি করতে বলা হয়েছে মানে হুমড়ে হুমড়ে চুমড়ে বসে যাবো তা না। প্রত্যেকটা কাজ শুরু করার আগে কিছু কাজ আমাদের করতে হয়। এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে করে 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 এগিয়ে যাই, তাহলেই কিন্তু একটা কোয়ালিটি প্রোডাক্ট আমরা পাবো। সেখান থেকে বলছে দিস অ্যাক্টিভিটি মে ইনভলভ দ্য ডেভেলপমেন্ট অফ সফটওয়্যার ফ্রম দ্য স্ক্র্যাচ অর মডিফাইং অ্যান এক্সিস্টিং সিস্টেম। মানে এই যে অ্যাক্টিভিটিস বলতে পারো বা এই যে মেথডোলজিগুলো যে ফলো করলে আমরা কোনো সফটওয়্যার ফ্রম দ্য স্ক্র্যাচ থেকে ডেভেলপ করতে পারি বা কোনো একটা এক্সিস্টিং সফটওয়্যার সিস্টেমকে আমরা মডিফাইও করতে পারি। তাহলে এই যে অ্যাক্টিভিটিসগুলোই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ বা বলতে পারো রিলেটেড অ্যাক্টিভিটিসগুলোই কিন্তু আমরা এই লেকচারটায় আমরা ডিল করব, যেখানে শিখবো যে একদম ফ্রম বিগিনিং, মানে একটা সফটওয়্যার স্ক্র্যাচ থেকে নিয়ে এন্ড অবধি কি কি প্রসেসের মধ্যে দিয়ে যায় বা বলতে পারো কি কি মেথডোলজির মধ্যে দিয়ে যায়, যাতে কিনা একটা কোয়ালিটি একটা ভালো সফটওয়্যার কিন্তু তৈরি করে। তো চলে আসি গল্পগুলোকে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু দেখবো। তো প্রথম ফেজে যেটা রয়েছে, ফার্স্ট হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। কি বলতে চেয়েছে? হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ফিজিবিলিটি স্টাডি? ফার্স্ট ফেজে আমরা রোকে গেল ফিজিবিলিটি স্টাডির কথা, যেখানে বলছে ফাইন্ড অ্যান অ্যাবস্ট্রাক্ট ডেফিনেশন অফ দ্য প্রবলেম। আমি এবার গল্পটা সিম্পল লিঙ্ক করিয়ে তোমাদের বোঝাবো যে গল্পটা কি বলতে চেয়েছে। ধরে না আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি এই পয়েন্টসগুলোকে পড়ার আগে। ধরে নাও একটা কোম্পানি ধরে নাও রয়েছে, সিম্পল আমি বলছি, ধরে নাও এটা নেসলে কোম্পানি, এনইএস লিখলাম, আর ধরে নাও এটা নেসলে কোম্পানির ওনার এসছে, ধরে নাও এটা হচ্ছে ধরে নাও টিসিএস। ঠিক আছে, কি কি করতে এসছে টিসিএস এর কাছে? নেসলে টিসিএস এর কাছে এসছে একটা কারণের জন্যই, যে তাকে একটা পুরো একদম সিস্টেম ট্র্যাকিং অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে। তাদের প্রোডাক্ট তৈরি থেকে নিয়ে একদম ডেলিভারি অবধি পুরো ট্র্যাকিং থাকবে, ওখানে পুরো ডিটেলস থাকবে। এরকম একটা সফটওয়্যার ধরে নাও বানানোর জন্য দুটো, একটা ক্লায়েন্ট তার একটা এর কাছে এসছে, মানে ক্লায়েন্ট আর কোম্পানি নিজেদের মধ্যে কমিউনিকেট করছে। তো প্রথম গল্পটা কি হবে? প্রথম দিন যেনকা এসছে, যেনকা নেসলে একটা কথা বললো, কি বললো টিসিএস কে, ভাই আমাকে একটা এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে যেখানে আমাদের একদম প্রোডাকশন ফার্ম থেকে, মানে আমি ঘরে বসে দেখতে পাবো যে প্রোডাক্ট কতগুলো ইউনিট প্রোডাকশন হয়েছে, যারা কোন কোন ফেজ দিয়ে প্রোডাকশন হয়েছে সেগুলো সব ঠিকঠাক হয়েছে কিনা, সব রকম লোক অ্যাটেন্ডেন্স রয়েছে সেখানে, সেখান থেকে সেটা কোনো কারণে ওটা প্যাকিং হয়েছে, হয়ে ডেলিভার হয়েছে, এরকম ভাবে পুরো একটা, ধরুন একটা হাইপোথেটিক্যাল কথা বলছি, এরকম একটা পুরো একটা সফটওয়্যার একটা কিরকম তৈরি করতে হবে এই কথাটা বলেছে। তো টিসিএস প্রথমে এই কথাটা শোনার পর বলে ঠিক আছে আমি এটাকে নিয়ে ভেবে তোমাকে জানাচ্ছি, মানে ফোন করছি। এই ভাবার পর, এই যে কথাটা কনভারসেশন হওয়ার পর টিসিএস কি কি করছে সেটা এখানে গল্প এখানে লেখা রয়েছে। টিসিএস প্রথমে ভাবলো যে ফাইন্ড দ্য অ্যাবস্ট্রাক্ট ডেফিনেশন অফ দ্য প্রবলেম, মানে যে কাজটা করতে বলেছে তার একটা মাথায় মাথায় ভাবনা রাখলো যে কি কি জিনিস করা হতে যাবে, মানে হতে পারে। মানে ও যে প্রশ্নটা করেছে তার একটা, ও যে প্রবলেমটা নিয়ে এসছে যে আমরা একটা সফটওয়্যার বানাতে হবে, সেটা কিভাবে বানাবো তার একটা হাইপোথেটিক্যাল আইডিয়া তার মাথায় একটা চলে যাবে। অ্যাবস্ট্রাক্ট, মানে অ্যাবস্ট্রাক্ট কথাটার মানেটা কি?
কিভাবে করব, মানে কি করতে হবে জানি, বাট কিভাবে করব জানি না। এটা হচ্ছে বাংলা ভাষার মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্টেড। তো সেই সূত্রে দাঁড়িয়ে একটা একটা আইডিয়া নিলাম যে এই জিনিস আমাকে হয়তো করতে হবে এই প্রবলেমটাকে সলভ করতে গেলে বা এই সফটওয়্যারটা বানাতে হতে গেলে। ঠিক আছে, নেক্সট ফেজ বলছে মেজরলি চেকিং দ্য ফাইন্যান্সিয়াল অ্যান্ড টেকনিক্যাল ফিজিবিলিটি, মানে এই ফিজিবিলিটি স্টাডির মধ্যে শুধু কি করতে হবে সেটা ভাবা না, সেকেন্ড কি কি ভাবছে যে আমাকে যদি করতে হয় সেরকম আমার ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল ফিজিবিলিটি আছে কিনা, মানে আমার ফাইন্যান্স পয়সা আছে কিনা বলতে পারো, বা আমার সেরকম টেকনিক্যাল মানে টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার্স আছে কিনা আমার কাছে যে কাজটা করার জন্য। থার্ড পয়েন্ট হচ্ছে অ্যানালিসিস অফ কস্ট অ্যান্ড বেনিফিট রেশিও, যে আমার এটা করতে গেলে কিরকম খরচা পড়বে তাতে আমার বেনিফিট কি হবে, তো এগুলোও ভাবছে কিন্তু, মানে টিসিএস এখান থেকে ভাবা শুরু করেছে। একটা নেসলে ওই গল্পটা টিসিএস কে বললো, এবার টিসিএস ভাবা শুরু করলো যে কি করতে হবে, করতে গেলে সে কতটা পয়সা লাগবে এবং সেরকম ইঞ্জিনিয়ার্স আছে কিনা। হ্যাঁ, পরের পয়েন্টে দেখবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, এরকমও নেক্সট পয়েন্ট দেখবে লেখা আছে চেকিং দ্য অ্যাবিলিটি অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হিউম্যান রিসোর্স, মানে সেরকম ধরনের আমার কাছে ইঞ্জিনিয়ার্স আছে কিনা, আমার যেরকম মেশিন যতগুলো মেশিন লাগবে এই জিনিসটা করার জন্য সেরকম হাই স্কেল মেশিন বা যেরকম মেশিন লাগবে, রিসোর্স যেরকম লাগবে সেগুলো আছে কিনা, তাতে কিরকম খরচা পড়তে পারে, তাতে আমার লাভ কি হতে পারে, মানে আমি এইটা করানোর পর প্রজেক্ট করলে আমার কি লাভ হবে, এই জিনিসপত্রগুলো কিন্তু ভাবাটাই কিন্তু এটা ফিজিবিলিটি স্টাডির মধ্যে কিন্তু পড়ে। লাস্ট পয়েন্ট এক্সামিন দ্য অল্টারনেট সলিউশন স্ট্র্যাটেজি, মানে এটা ছাড়া আমি যেটা ভাবছি এছাড়া কি আরো অপটিমালে করা যেতে পারে, এরকম ধরনের কিন্তু সব কাজ কারা করে, যারা ডিজাইনিং ফেজে রয়েছে বা যারা উপর মহলে যারা ম্যানেজার্স রয়েছে, জেনারেল ম্যানেজার, অক্স ম্যানেজার, সাইট ম্যানেজার যারা থাকে, তাদের কিন্তু কাজ হচ্ছে এই জিনিসগুলোকে নিয়ে ভাবা। যে কোনো প্রজেক্ট যখনই কেউ পায় হুট করে প্রজেক্টে দৌড়ে করে বলে হ্যাঁ পারবো করবো, এরকম হয় না, এগুলোকে স্টাডি করতে হয় যে প্রজেক্টটা আমরা নামাতে পারবো কিনা, তার জন্য আমাদের সেরকম সেই সামর্থ্য আছে কিনা, পয়সা গুড়ি আছে কিনা, করলে আমার কি লাভ হবে, আমার সেরকম ইঞ্জিনিয়ার্স আছে কিনা, আমার সেরকম ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, ওরকম হাই এন্ড মেশিন আছে কিনা। হ্যাঁ, এই সব জিনিসগুলো কিন্তু একটু তাদের অ্যানালাইজ করতে হয়। তো সেকেন্ড, এটা ফার্স্ট ফেজ গেল, টিসিএস ভাবলো। তারপরের ফেজটা কি হয়, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস অ্যান্ড স্পেসিফিকেশনের পরের ফেজে আছে। এবার গল্পটা কি হলো, এটা ভেবে নিল, মানে টিসিএস এগুলো নিজে ভাবলো, ভেবে বললো হ্যাঁ ঠিক আছে আমরা হয়তো পেরে যাব, আমাদের সেরকম সব সামর্থ্য আছে। এইবার ফের ফোন করা হলো কি, টিসিএস আবার ফোন করলো কাকে, নেসলেকে ফোন করলো, করে বললো যে ভাই তুমি আরেকদিন আসো, আমরা তো ভেবে নিয়েছি আমরা প্রজেক্টটা করতে রাজি আছে, বাট এখান থেকে দাঁড়িয়ে আমাদের কিছু আরো অ্যাড অন ইনফরমেশন কিন্তু দরকার আছে, শুধু তোমার ওইটুকু বললে হবে না, আমাকে ডিটেলস বলতে হবে। এবার তুমি কিরকম পেজ দরকার, পেজে কি কালার দরকার, কোথায় কি থাকবে, কি কি করবে, এগুলো সব ডিটেলসে আমাকে কিন্তু দরকার। সেটাকে সেই ফেজটাকে বলা হয় রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড স্পেসিফিকেশন ফেজ, যেখানে কি হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্স্যাক্ট অ্যান্ড কমপ্লিট রিকোয়ারমেন্ট অফ দ্য কাস্টমার অ্যান্ড ডকুমেন্ট দেম প্রপারলি। মানে এই ফেজে দাঁড়িয়ে নেসলেকে ডাকা হয়েছে, ডেকেছে, টিসিএস এর সঙ্গে মিটিংয়ে বসছে, এখানে কি করছে পুরো ডিটেলস কথাবার্তা কিন্তু এখানে বলা হচ্ছে। মানে কি কি বলা হচ্ছে, যে আলটিমেটলি কি কি ওদের স্পেসিফিকেশন দরকার, কি কি ওদের জিনিসটা দরকার ওদের সফটওয়্যার, এগুলো সবকিছু ডিটেলস ওদের থেকে জিজ্ঞেস করে এবং সেগুলো ডকুমেন্টেশন করা হচ্ছে প্রপারলি, যাতে পরবর্তীকালে ওটার ভিত্তিতেই আমরা এগাতে পারি। সেকেন্ড পয়েন্ট, ট্রাই টু কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ অল দ্য ডেটা রিলেটেড টু প্রজেক্ট, মানে কি কি দরকার, হ্যাঁ কি কি জিনিস দরকার, যেটা যেই সাপোর্টিং মেটেরিয়ালস গুলো দরকার বা সাপোর্টিং ওয়ার্ড বলতে পারো, যে কথাগুলো যেগুলো বলছে কি কি জিনিস, এগুলো সবই কিন্তু সুন্দর করে ডকুমেন্ট করে এগুলোকে পরবর্তীকালে অ্যানালাইজ করা হবে প্রজেক্টের ক্ষেত্রে। বলছে ইন লাস্ট আ লার্জ ডকুমেন্ট উইল বি রিটেন ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হুইচ উইল ডিসক্রাইব হোয়াট দ্য সিস্টেম উইল ডু উইদাউট ডিসক্রাইবিং ইট হাউ, কল এসআরএস বা সফটওয়্যার রিসোর্স স্পেসিফিকেশন ডকুমেন্টস তোমরা বলতে পারো। এইবার গল্পটা কি, যখন এই প্রপার্টিগুলো মানে যেই রিকোয়ারমেন্টসগুলো দরকার সেগুলোকে নিয়ে অ্যানালাইজ করার পর একটা ডিড তৈরি হয়, বাংলা ভাষায় বলা হয় দলিল তৈরি হয়। ঠিক আছে, যে কোনো বাড়ি ফাড়ি কিনতে গেলে, বাড়ি গাড়ি কিনতে গেলে কি হয়, একটা ডিড তৈরি হয়, বাড়ি ভাড়া নিলে ডিড তৈরি হয় বা দলিল বলা হয়। সেই দলিলটাকেই এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স এদেরকে বলা হয় সফটওয়্যার রিসোর্স রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বলে দলিলটার নাম হয়। ঠিক আছে, এটাকে বলা হয় এসআরএস বলা হয়, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এটা তৈরি হয়। ঠিক আছে, তৈরির মধ্যে লেখা থাকে ওই দলিলে কি কি লেখা থাকে, যে কি কি জিনিস সফটওয়্যারটার মধ্যে থাকবে, কিভাবে করবো সেটা লেখা থাকে না, কি কি থাকবে, কি কি কাজ করবে সেটা ওখানে সুন্দর করে লেখা থাকে, উইথ দ্য কস্ট লেখা থাকে, উইথ যা যা জিনিস দরকার সেগুলো সবই ডিটেলস লেখা থাকে, কিন্তু কিভাবে করব মানে কোড কিন্তু আলটিমেটলি কিন্তু এখানে লেখা থাকে না। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আমাদের নেট পরীক্ষাও কিন্তু যায়, যারা নেটের জন্য প্রিপেয়ার করছো তাদের বলে দিই এই পয়েন্ট থেকে এই সফটওয়্যার
রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন থেকে অনেক প্রশ্ন কিন্তু নেটে তোমরা আগামী যেসব পরীক্ষাগুলো হয়ে গেছে রিসেন্টলি সেগুলো তোমরা যদি লাস্ট পেপারগুলো দেখো তোমরা কিন্তু ওখান থেকে দেখে বুঝতে পারবে যে এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আসে এই রিগার্ডিং দিস সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। পরবর্তীকালে আমরা ডিটেলস পড়বো, চিন্তার বিষয় নেই। এখন যে স্টেপসগুলো আমরা জানছি যে কিরকম ফেজে কি কি কাজ হয়, তো লাস্ট পয়েন্টে বলছে ভেরি ক্রিটিক্যাল ফেজ বিকজ আ স্মল এরার হিয়ার ক্যান রেজাল্ট টু আ সেভারাল প্রবলেম ইন দ্য লেটার স্টেজ। মানে এই যে ফেজটা যেখানে আমাদের এক্স্যাক্ট দেখো অ্যানালিসিস গুলো করার জন্য রিকোয়ারমেন্টস গুলো দরকার ছিল, এই জায়গায় দাঁড়িয়ে যে আমরা রিকোয়ারমেন্টস গুলো কাস্টমারের থেকে নিলাম, যে কাস্টমার আমার নেসলে ধরে নাও, তো সেটাকে অ্যানালাইজ করে একটা আমরা ডকুমেন্ট তৈরি করলাম। তৈরি করে ডকুমেন্টে কি কি লেখা থাকছে, কিভাবে আমরা সিস্টেমটা ডিজাইন করব, লেখা থাকে না, জাস্ট লেখা থাকে যে কি কি থাকবে তোমার সিস্টেমটার মধ্যে এবং সেগুলো কি কি ফিচার্স দিচ্ছে এবং কত টাকা লাগছে, এগুলো সবকিছুই কিন্তু এসআরএস ডকুমেন্টে থাকে। এবং এখানে যদি কোনো সমস্যা তোমরা যদি করে ফেলো, মানে ধরে নাও কোনো রিকোয়ারমেন্টস তুমি ইনকমপ্লিট নিয়েছো, পুরোটা নাও নি, পরবর্তীকালে এখন ক্লায়েন্ট বলছে, মানে যে আমাদের নেসলে কোম্পানির ওনার বলছে ভাই এটা চেঞ্জ করতে, তাহলে হিউজ প্রবলেম হয়ে যাবে। তো এই জায়গাটাই কিন্তু খুব ক্রিটিক্যাল ফেজ। এখান থেকে কিন্তু ভালো করে যদি সবকিছু তোমরা ঠিকঠাক করে এগিয়ে চলো, তাহলে পরবর্তীকালে একটা ভালো কোয়ালিটির সফটওয়্যার কিন্তু তোমরা দেখতে পাবে। দেখো এইবার এর পরের ফেজে চলে আসলাম, যেটাকে বলা হয় ডিজাইনিং ফেজ, যেখানে আমরা প্রথম দুটো ধাপ অতিক্রম করে নিয়েছিলাম। ফিজিবিলিটি স্টাডি করলাম, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করে আমাদের এসআরএস তৈরি হয়ে গেছে। এসআরএস তৈরি করা মানেই এসআরএস যদি সাইন করে দেয়, টিসিএস সাইন করবে, ওদিকে নেসলে সাইন করলো, তার মানে কি হয়ে গেল, আমাদের ডিল এখানে ডান হয়ে গেল। এবার টিসিএস তার নিজের কাজে ঢুকে যায়। মানে কাজ কখন শুরু হলো, কাজ কিন্তু বললেই শুরু হলো না, কাজ করা শুরু করার আগেও একটা কিন্তু অনেকটা বড় ফেজ চললো, যেখানে আমরা ফিজিবিলিটি স্টাডি করলাম, রিকোয়ারমেন্টস অ্যানালিস্ট করে এসআরএস রেডি করলাম। এগুলো করার পর গিয়ে কিন্তু আমাদের ডিজাইনিং ফেজে আসলো। ডিজাইনিং ফেজে এবার ম্যানেজার যারা রয়েছে, যারা অনেক বছর এক্সপিরিয়েন্স কাজ করছে কোম্পানি, তারা এই ফেজটাকে ডিল করছে। যেখানে আমরা কি করব, এই ডিজাইন ফেজে উই ট্রান্সফর্ম দ্য রিকোয়ারমেন্টস ইনটু আ স্ট্রাকচার দ্যাট ইজ সুইটেবল ফর ইমপ্লিমেন্টিং দ্য কোর ইন আ স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে এই জায়গায় বসে অনেক রকম কাজ হয়, একটা করে বলবো আমি। এই জায়গায় এই ডিজাইনিং ফেজে এবার যে লোকটা কাজ করছে, যে ম্যানেজার্স বলতে পারো, যারা ম্যানেজার্স হয়ে গেছে তারাই এই কাজটা করে ডিজাইনিং ফেজে। সেখানে তাদের কাজ হচ্ছে যেটা রিকোয়ারমেন্টস ছিল সেটা একটা স্ট্রাকচারে কনভার্ট করলো, এবং এই ফেজেই কিন্তু ম্যাক্সিমাম কাজ কিন্তু ডান হয়ে যায়। কি কি হয় দেখো, কোড লেখাটাই ইম্পর্টেন্ট না, সফটওয়্যার তৈরি করা মানে আমরা জানি কোড লেখা, কিন্তু কোডের আগে যে কাজগুলো করতে হয়, কোডিং করার আগে, সেগুলো কিন্তু ডিজাইন ফেজে হয়। ফার্স্ট যে আমাদের যেটা বলা হয়েছিল যে আমাকে এই জিনিস দরকার, সেখান থেকে একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল, তার জন্য তারপর ডেটাবেস তৈরি হয়ে গেল, আমি যদি নর্মাল বলি, তার ডিএফডিস তৈরি হয়ে গেল। ডিএফডিস পরবর্তীকালে গিয়ে দেখবে কাকে বলা হয়, ডেটা ফ্লো ডায়াগ্রাম, ইআর ডায়াগ্রাম, এগুলো পড়েছো হয়তো। ইআর মানে এন্ট্রি রিলেশনশিপ ডায়াগ্রাম, এগুলো যারা ডিবিএমএস পড়ে এসছো তারা আইডিয়া জানো। এগুলো সব তৈরি হয়ে গেল, এবং প্লাস এই ডিজাইন ফেজে একটা তোমরা বলতে পারো একটা গ্রাফিক ভিউ তৈরি হয়ে যায়, যে এই পেজটা এরকম ভাবে দেখতে লাগবে, এর ন্যাভিগেশন বারটা এরকম থাকবে, এর ফুটারটা এরকম থাকবে, এরকম কালারের টেক্সট হবে। এগুলো সবকিছু কিন্তু আমাদের ডিজাইনিং ফেজে একটা চোখের ভিউ চলে আসলো, যাতে কিনা এটা দেখেই কোডাররা কোডিং করতে পারবে। ঠিক আছে, দ্য ওভারঅল নেক্সট পয়েন্ট বলছে কি, ওভারঅল আর্কিটেকচার অ্যান্ড দ্য অ্যালগোরিথমিক স্ট্র্যাটেজি আর স্টুডেন্ট কোয়েশন অ্যান্ড কাপলিং। মানে এখানে পুরো আর্কিটেকচারটা, মানে কোন অ্যালগোরিদম ব্যবহার করব, কোন ধরে নাও একটা প্রোগ্রাম করতে গেলে, একটা সফটওয়্যার বানাতে গেলে ধরে নাও যেই অ্যালগোরিদমটা, যেই অ্যাপ্রোচটা ইউজ করব, কোন অ্যালগোরিদম, সেটা ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ হতে পারে, কোনো লজিকের জন্য, কোনোভাবে ধরে নাও তোমার গ্রিডি অ্যাপ্রোচ হতে পারে, ডাইনামিক প্রবলেম হতে পারে, এরকম ধরনের অ্যালগোরিদম তোমরা পড়েছো অলরেডি ডিজাইন অ্যানালিসিস অ্যালগোরিদমে। তো সেই সূত্রে কোন অ্যালগোরিদমটা, কোন জনর অফ অ্যালগোরিদম ইউজ করে করবে, এগুলো সবকিছুই কিন্তু আমাদের এই ফেজে ডিসাইড হয়। আর কোয়েশন কাপলিং গল্পটা কি যেটা লেখা রয়েছে, এই মোমেন্ট অফ টাইমে আমি এখানে পজ রাখলাম, কারণ বুঝতে পারবে না, জাস্ট একটা আইডিয়া বলে দিই, পরবর্তীকালে ডিটেলস আমরা পড়াশোনা করব। আমাদের যখন এই ডিজাইন ফেজে কি হয়, যে আমাদের সফটওয়্যারের যে রিকোয়ারমেন্টসটাকে আমরা ছোট ছোট ইউনিটসে ডিভাইড করি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিটসে ডিভাইড করা হয়, যেটা আমি এর আগেও কিছুক্ষণ আগে বলেছি, যে ইউনিটসে যখন ডিভাইড করলাম, এর আগের ভিডিওতে মোস্ট প্রবলি বলেছি আমি, তো ইউনিটসে যখন ডিভাইড করলাম, তো ডিভাইডটা এমন ভাবে করবে যাতে নিজেদের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি না থাকে। তো এইগুলোকে অ্যাকচুয়ালি কোয়েশন কাপলিং বলা হয়। পরবর্তীকালে গিয়ে আরো ডিটেলসে পড়বে যে কোয়েশন হলে বেশি ভালো হবে না কাপলিং হলে বেশি ভালো হবে, এগুলো আমরা পরবর্তীতে ডিটেলস পড়বো, জাস্ট আইডিয়া দিয়ে গেলাম। তো এই ফেজ দাঁড়িয়ে সবকিছু স্মল কোনো প্রজেক্ট কিন্তু একটা লার্জ এন্ডে থাকে না, ছোট ছোট ফেজে কিন্তু ডিভাইড হয়ে যায়, ছোট ছোট ইউনিটসে, ওয়ার্কিং ইউনিটসে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিটসে ডিভাইড হয়ে ইন্ডিভিজুয়াল কোডার্সদের দিয়ে দেওয়া হয়, যারা কোডিং করবে শুধু ওই পোর্শনটা করে ওটা নামিয়ে দেবে, এই হচ্ছে তাদের কাজ হয়। কখনো এরকম ব্যাপার হয় না, একটা ভালো ইন্ডাস্ট্রিতে, ভালো আইটি ফিল্ডে, যেখানে একটা প্রোগ্রামার এই পুরো কিন্তু প্রজেক্ট নামিয়েছে, যেটা
স্টার্টআপ কোম্পানিতে হয়, কিন্তু যারা বিগ টেক কোম্পানিতে এইসব জিনিস হয় না। এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিটস কিন্তু একটা কোডার কিন্তু ডেভেলপ করে। তা লাস্টলি কি হচ্ছে, উই উইল প্রিপেয়ার আ ডকুমেন্ট কল এসডিডি, যাকে বলা হয় সফটওয়্যার ডিজাইন ডেসক্রিপশন, which will describe how the system will perform functionally। এই ফেজে, এই ডিজাইন ফেজ থেকে যা যা কাজ করলো সেখান থেকে তার একটা ডকুমেন্ট কিন্তু তৈরি হবে। সেই ডকুমেন্টটার নাম হয় সফটওয়্যার ডিজাইন ডেসক্রিপশন। মানে কি কি জিনিস এখানে করা হলো, কতগুলো ইউনিটসে ডিভাইড হলো, সেখানে কোন অ্যালগরিদম আমি ইউজ করব, কোন স্ট্র্যাটেজি ইউজ করব, এগুলো সবকিছু, ডেটাবেস কি হবে, তার ডেটাবেসের কতগুলো অ্যাট্রিবিউট হবে, কিরম ভাবে টেবিলকে আমরা মানে একদম নর্মালাইজড বলতে পারো যে একদম বিসিএন অবধি নর্মালাইজড করে সবকিছু করে এই ফেজে কিন্তু একটা ডকুমেন্টেশন তৈরি হয়, যেটা কিন্তু পরের ফেজে জাস্ট যেটা বলা হয় কোডিং ফেজ, সেখানে জাস্ট কি হয়, কোডাররা এটা দেখে দেখে জাস্ট কোডিং করে, ওদের কিন্তু কোনো কাজ নেই। ওরা এই জন্যই একটা ভেবে নাও যে ডিজাইন যে ম্যানেজার করে তার ইনকাম স্যালারি অনেক বেশি হয়, আর যারা কোডিং করে, কোডিং কারা করে, ফ্রেশার্স যারা ভর্তি হও। তোমরা এই পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়ে যখন তোমরা কোনো কোম্পানিতে হবে, তোমাদের এই দুটো জায়গায় না হয়, হয় কোডিং নাহলে টেস্টিং, তোমাদের কিন্তু কখনো ডিজাইনে দেওয়া হয় না। এটা হচ্ছে মেন গল্প। যে কোনো কলেজ থেকে তুমি আইআইটি থেকে এনআইটি থেকে যে কোনো তুমি বিদেশ কোম্পানি হোক, ভারতে কোম্পানি হোক, যে কোনো কোম্পানি থেকে তোমরা পড়াশোনা, যে কোনো কলেজ থেকে তোমরা পড়াশোনা করো না কেন, তোমাকে আলটিমেটলি যখন তুমি কোনো কোম্পানিতে ঢুকবে, মানে অ্যাজ আ ফ্রেশার্স, তোমাকে এই দুটো ফিল্ডেই না হয়, একটা যে কোডিং আর নাহলে একটা টেস্টারে। এই হচ্ছে বেসিক গল্প। এই ডিজাইন যারা করে তারা অলরেডি 5-6 বছর বা 10 বছর অলরেডি কোম্পানিতে কাজ করছে, তাদের এক্সপিরিয়েন্স প্রচুর, তারা তাই জন্য এটাকে ডিজাইন, যেটাকে বললাম সফটওয়্যার ডিজাইন ডেসক্রিপশন, যে ডকুমেন্টস তারা বানাতে পারবে, এইটা দেখে দেখেই এখানে মেন কাজ হয় কোডিংদের। কিভাবে হয়, দ্য গোল অফ কোডিং ইজ টু ট্রান্সলেট দ্য ডিজাইন অফ আ সিস্টেম ইনটু দ্য কোড অফ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে যেটা ওরা একটা আইডিয়া ভিউ দিয়ে গেছে, ডিজাইনার যে ম্যানেজারটা ধরে নেওয়া ছিল, সে একটা ভিউ দিয়ে গেছে, একটা ডকুমেন্ট তৈরি করে, যেখানের মধ্যে বলেছে যে এই পেজটাকে বানাতে হবে, তার মধ্যে এই জিনিস থাকবে, তার পেছনে ডেটাবেস এই রয়েছে, এই যে কথাগুলো সে যে বলা আছে ইংলিশে, যেটা ইংলিশ সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা বলে ডকুমেন্ট তৈরি করা হয়েছে, সেটাকে থেকে একটা কোডিং ফরম্যাটে কিন্তু এই ফেজে এটাকে চেঞ্জ করা হয়। সেকেন্ড ফেজ বলছে ইট এফেক্ট বোথ টেস্টিং অ্যান্ড মেনটেনেন্স, সো অলসো আ ক্রুশিয়াল। অবভিয়াসলি এখানে কোডিং এ ভুল করলে তো হবে না, তো কোডিং করার পরই একটা সিস্টেম, যেটা ওরা ভেবেছিল ডিজাইন ফেজে, যেটা ভেবেছিল যে এটা তৈরি করব, এই করেছে কে, এর কোডিংটা আলটিমেটলি কিন্তু একটা ইঞ্জিনিয়ার, যে ফ্রেশার্স ইঞ্জিনিয়ার্স তোমাদের মতন, সেটা কিন্তু তারা কোড করে এটাকে নামিয়ে দিয়েছে। ফ্রেশার্স বলতে গেলে প্রথম 2-3 বছর, তোমরা 5 বছর অবধি এই কাজই তোমরা করবে, নয় যে টেস্টিং এ যাবে যে টেস্টিং করবে, আর যে কোডিং এ যাবে সে কোডিং করবে। টেস্টিং এর মাইনে একটু কম হয়, কোডারদের মাইনে একটু বেশি হয়, আর কিছু ব্যাপার নেই। এবার হয়ে গেল টেস্টিং ফেজে, যেটা তুমি করলে সেটা আগে চেক করা হবে সেটা আদৌ কোনো ফল্ট জাতীয় কোনো কিছু আছে কিনা। দেখলে বিকজ অফ হিউম্যান এরার দেয়ার উইল বি আ বাগ অর ফল্ট ইন দ্য কোড, ইফ দ্য বাগ অর ফল্ট ইজ এক্সিকিউটেড বিকাম আ ফেলিওর। তো অবভিয়াসলি যখন টেস্টিং ফেজে এটাই চেক করা হয় যে কোডার কোডিং করেছে, সব রকম সিনারিওকে অ্যানালিসিস করে টেস্টাররা, এটা টেস্টারদের কাজ হয় যে সিনারিওগুলোকে ফরমেশন করা, যে যদি মানুষ এরকম ধরনের ইনপুট দেয় তাহলে কি আসছে, যদি মানুষ এইভাবে করে তাহলে কি আসে। তো টেস্টিংও দুরকম হয়, অটোমেশন টেস্টিং হয়, ম্যানুয়াল টেস্টিং হয়। এগুলো আমরা ডিটেলসের গল্প, এগুলোতে অত ঢুকবো না, জাস্ট আইডিয়াগুলো দিচ্ছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের যে নর্মাল যে এরার্সগুলো, যেটা টাইপিং করার সময় বা কোনো ধরনের ভুল হয়েছে, ভাবিনি কোনো সিনারিও না ভেবে করে ফেলেছে, এগুলোই টেস্টিং ফেজে এগুলোকে দেখা হয়। যদি আবার ভুল হয়, আবার কোডারকে বলা হয় যে কোড করেছে সেটাকে আবার ওটাকে রেকটিফাই করে দেয়। লাস্ট পয়েন্ট বলছে এখানকার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টেস্টিং ইজ দ্য প্রসেস অফ এক্সিকিউটিং আ প্রোগ্রাম উইথ ইন্টেনশন, বলতে পারো টু ফাইন্ডিং আ বাগ অফ ফল্ট আ কোড। মানে এদের ইন্টেনশন কি থাকে, শুধু বাগ ফাইন্ডিং করা। ওদের এরকম ভাবে কাস্টম সিনারিওস বানাতে হয়, যে টেস্টার হয় তার একটাই কাজ, এরকম সিনারিও বা কাস্টম সিনারিও বানাতে হয়। কেন? যাতে সে বাগ ফাইন্ড আউট করতে পারে, বা ফল্ট, মানে এরকম ধরনের দিলে কি হতে পারে, এরকম ধরনের দিলে কি হতে পারে, এরকম ধরন, এটাই হচ্ছে ওদের কাজ, যেগুলোকে ঠিক করে গুছিয়ে ওদেরকে ভেবে বার করা, আর কিচ্ছু না। এটাই হচ্ছে টেস্টিং ফেজের কাজ। এর পরের ফেজে চলে যাচ্ছে ইমপ্লিমেন্টেশন। মানে ধরে নাও যখন টেস্টিংটা যখন সাকসেসফুল যখন ডান হয়ে যায়, তখন ইমপ্লিমেন্টেশন ফেজে গিয়ে কি হয়, সফটওয়্যার ইজ ইনস্টল অন দ্য ইউজার সাইট and the training of the user and hardware requirements check is done। মানে এই জায়গাটা গল্পটার মানে হচ্ছে যে আমাদের টেস্টিং হওয়া মানে আমাদের অলরেডি সফটওয়্যার তৈরি হয়ে গেছে, কোডিং করা হলো, কোডিং করানোর পর টেস্টিং হলো, মানে একদম ঠিকঠাক চলছে। যদি ঠিকঠাক টেস্টিং এ ওটা একদম ভ্যালিড, মানে একদম রাইট ফ্ল্যাগ মানে দেয়, মানে একদম রাইট চেক চলে আসে যে হ্যাঁ সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই, গ্রিন ফ্ল্যাগ চলে এসছে, এবার আমরা ওই সিস্টেমটাকে নিয়ে ইউজারের সাইটে গিয়ে ওটাকে ইনস্টল করে দিয়ে আসা হয় এবং ট্রেনিং দিয়ে দেওয়া হয় ইউজারকে কিভাবে ওটাকে ব্যবহার করবে, এবং যে হার্ডওয়্যার
যে সিস্টেম তাদের রয়েছে সেই সিস্টেমটা এই সফটওয়্যারটা চলছে কিনা। অনেক সময় হতে পারে না, অনেক আমরা সফটওয়্যার ইউজ করি যেটা আমাদের হার্ডওয়্যার স্পেসিফিকেশন ভালো না থাকলে চলে না, এরকম হয় নর্মালি। আমরা জানি যেরকম আমরা নর্মালি অনেক ধরনের অনেক রকম হচ্ছে, আমরা যদি কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করি বা আমরা ধরে নাও অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করি, তাহলে এরকম সফটওয়্যারগুলো একটা সার্টেন অ্যামাউন্ট অফ র্যাম ছাড়া চলে না, যেটার মধ্যে 16 GB র্যাম দরকার। তো এরকম ধরনের র্যাম না থাকলে তুমি ওটা খুলতে পারবে না, এগুলো হাই এন্ড সফটওয়্যার। তো যেরকম হার্ডওয়্যার চেকিং করা হয়, যেটা তোমার ওদের যে ইউজার সাইটের যে মেশিনগুলো রয়েছে সেটা অ্যাপটোটেবল কিনা, মানে অ্যাপ্রোপ্রিয়েটেবল কিনা, যে ওটা তুমি ইউজ করতে পারবে, চাল চলবেও তোমার সিস্টেমে, না হলে তোমাকে আপডেট করতে হবে, র্যাম বাড়াতে হবে, এরকম তোমার জিনিসপত্র রাখতে হবে। তো এই ইমপ্লিমেন্টেশনটা এই ফেজে কিন্তু এই জিনিসগুলো করা হয়। তারপরে লাস্ট যে ফেজটা চলে সেখানে কিন্তু আমরা মেনটেনেন্স করতে হয়, যে এনি চেঞ্জেস মেড ইন দ্য সফটওয়্যার আফটার ইট অফিসিয়াল রিলিজ ইজ কল মেনটেনেন্স। মানে ধরে নাও কোনো যখন কোনো প্রবলেম ছিল, করতে করতে ধরা পড়েছে যে না জিনিসটা এরকম না, এরকম করলে ভালো হয়, তো ওটাকে আবার আপডেট করা হবে, করে আবার সেই নেক্সট ভার্সনটা ওদের দেওয়া হবে। তো সেই ভার্সনটা যেমন তোমাদেরও হয়, তোমাদেরও যখন ফোনে আপডেট আসে, সফটওয়্যার আপডেট কম্পিউটারে আসে, তাহলে এগুলোতে কি হয়, সিকিউরিটি প্যাচেস থাকে, কোনো কিছু পোর্শনটা একটু প্রথম দিকে ভুল ছিল ওটাকে ঠিক করা হলো, আর একটু এনহ্যান্সমেন্টস দেওয়া হলো, ফিচার্স বাড়ানো হলো, এই জিনিসপত্রগুলো কিন্তু আমাদের মেনটেনেন্স ফেজে কিন্তু থাকে। ইট উড বি বিকজ অফ ভেরিয়াস রিজন হতে পারে, এক হচ্ছে অ্যাডাপ্টিভিটি হতে পারে, কানেক্টিভিটি হতে পারে, বা পারফেক্টিভ, মানে যে কোনো সিনারিওকে অ্যাডাপ্ট করার জন্য করছে, কোনো সিনারিওকে ভালো করার জন্য করছে, আরো পারফেক্ট করার জন্য, এই জিনিসপত্রগুলো মেনটেনেন্স ফেজে এরপরে ডিফারেন্ট ভার্সন রিলিজ হয়, যে ওটাকে অ্যাকিউরেট ওই পজিশনে অবধি নিয়ে যাওয়ার। তো এই ছিল একটা বেসিক প্রসেস বলতে পারো, বা আমাদের ফ্লো বলতে পারো। এই ফ্লোতেই কিন্তু একটা বেসিক সফটওয়্যার তৈরি হয়, বা কোনো এক্সিস্টিং সিস্টেমকে মডিফাই করা, এই স্টেপসগুলো। প্রথম স্টেপে কি আমরা পড়লাম, ফিজিবিলিটি স্টাডি, তারপর রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, তারপরে ডিজাইন, তারপরে কোড, তারপরে টেস্টিং, তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন আর মেনটেনেন্স। তো এই ফেজেই কিন্তু আমাদের একটা প্রপার এবং একটা অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যার কিন্তু আমাদের ডেভেলপ হয়। তো এই ছিল আমাদের বেসিক আইডিয়া অফ সফটওয়্যার প্রসেস, বা বলতে পারো আমাদের সফটওয়্যার মেথোডোলজি। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।